পাহাড় বলতেই আমাদের সবার আগে মনে পড়ে উত্তরবঙ্গের কথা। দার্জিলিং, কালিম্পং আর সেই কাঞ্চনজঙ্ঘার হাতছানি। আচ্ছা, সত্যি করে বলো তো, পাহাড় মানেই কি শুধু দুর্গম রাস্তা আর হাড়হিম করা ঠান্ডা, নাকি পাহাড় মানে এক রাস শান্তি? কিন্তু জানো কি, আমাদের চেনা সেই পথের একদম উল্টো দিকে ঝাড়খণ্ডের বুকেও লুকিয়ে আছে মেঘ আর পাইন বনের একটা অদ্ভুত মায়াবী রাজ্য। কলকাতা থেকে এত কাছে মেঘ, পাহাড় আর পাইন বনের এমন মায়াবী রূপ লুকিয়ে আছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। আজ আমরা এসেছি ঝাড়খণ্ডের সেই মুকুটে, যাকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর, ঝাড়খণ্ডের নেতারহাট। আজকের ভিডিওতে কোনো তাড়াহুড়ো নেই, আছে শুধু পাইন বনের ছায়া আর দিগন্ত জোড়া পাহাড়ের সারি। মাত্র দুদিনের এই ঝটিকা সফরে আমরা এক্সপ্লোর করেছি নেতারহাটের প্রতিটা সেরা সাইট সিনের স্পট। পকেটের উপর চাপ না দিয়েও কীভাবে একদম ফিল্মি স্টাইলে ট্র্যাভেল করা যায়, গাড়ি ভাড়া থেকে শুরু করে হোটেলের খরচ, পাই টু পাই হিসেব, সব রহস্য ফাঁস করব আজকের এই ভিডিওতে। তো চলো বেরিয়ে পড়ি ছোটনাগপুরের রানীর খোঁজে। স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। গুড মর্নিং সবাইকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঁচি বাস স্ট্যান্ডে, আর তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাঁচি বাস স্ট্যান্ড এখান থেকে। আর আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি হচ্ছে নেতারহাটে। তো চলো এবার বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়া যাক, আর বেরিয়ে পড়েই আমার গাড়ি আমার জন্য ওয়েট করছে, একটু এগোতে হবে এখান থেকে। আর দেন গাড়িতে উঠি, সমস্ত কিছু ডিটেলস শেয়ার করবো তোমাদের সাথে, ব্লগটা দেখতে থাকো। রাঁচি বাস স্ট্যান্ড থেকে নামার পর মনটা যেন নেতারহাটের দিকে ছুটে যেতে চাইছে। তবে তোমরা যারা কলকাতা থেকে আসার প্ল্যান করছো, তাদের জন্য সবথেকে আরামদায়ক আর বেস্ট অপশন কিন্তু ট্রেন। রাতে ট্রেনে চাপলে ঘুমিয়ে ঘুমিয়ে একদম সকালবেলায় রাঁচি। কলকাতা থেকে রাঁচি আসার জন্য দুটো অপশন আছে, আমি তোমাদেরকে দুটো অপশনই বলে দিই। এক, যারা রাতে জার্নি করে সময় বাঁচাতে চাও, তাদের জন্য ক্রিয়া যোগা এক্সপ্রেস একদম পারফেক্ট। রাতে হাওড়ায় চাপবে এবং ঘুম ভাঙলেই সোজা রাঁচি। জার্নিতে ক্লান্তিও হবে না এবং সারাদিন ঘোরার সময়ও পাবে। আর দু নম্বর অপশানটা হচ্ছে যারা দিনের বেলায় একটু লাক্সারি ট্রাভেল পছন্দ করো, তাদের জন্য বন্দে ভারত তো আছেই। হাওড়া থেকে দুপুরের দিকে ছাড়ে এবং রাতের আগে রাঁচি পৌঁছে দেয়। কিন্তু যদি হঠাৎ প্ল্যান হয় বা ট্রেনের টিকিট না পাও, তাহলে চিন্তার কিচ্ছু নেই, কলকাতার বাবুঘাট থেকে বাসে করে সোজাসুজি রাঁচি চলে আসতে পারো। জার্নিটা হয়তো একটু অন্যরকম, কিন্তু অ্যাডভেঞ্চার কিন্তু কোনো অংশে কম নয়। রাঁচি থেকে নেতারহাটের ডিস্টেন্স 155 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টার মতন। আজকেই আমরা নেতারহাট পৌঁছাবো, তবে শুধু গন্তব্য পৌঁছানোটাই তো সব নয়, যাওয়ার পথে দু একটা স্পটও পড়বে। তাই ঠিক করলাম ওই স্পটগুলো দেখতে দেখতেই আমরা নেতারহাটের দিকে এগিয়ে যাব। কোথাও ঘুরতে আসা মানে কিন্তু শুধু জায়গা দেখা নয়, সেখানকার খাবারের স্বাদ নেওয়াটাও কিন্তু ভীষণ জরুরি। আর তোমরা তো জানোই, আমি যেখানেই যাই চেষ্টা করি সেখানকার লোকাল ফুড একটু ট্রাই করার, এবং আজকেও তার ব্যতিক্রম হবে না। রাঁচি যখন এসেছি তখন ব্রেকফাস্টে চেনা খাবার খাবো না। তো চলো এবার ব্রেকফাস্টটা করা যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর দাদা লিট্টির জন্য একটা দোকানে দাঁড় করালো, আর আমিও এখানে যখন এসেছি তো এখানকার যে মেন খাবারগুলো সেগুলোকে এক্সপ্লোর করব। তো সেরকমই একটা জায়গায় পৌঁছে গেছি, আর চলো এখান থেকে কিছুটা লিট্টি ট্রাই করে দেখা যাক। এখানে সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা দেখো, একদম তোমাদের চোখের সামনেই লিট্টিগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। কলকাতাতে আমরা সচরাচর যা খাই সেগুলোতে কি হয় বলো তো, আগে থেকেই বানানো থাকে, আর আমরা যখন চাই তখন জাস্ট আগুনে সেগুলোকে সেঁকে দেওয়া হয়, তার ফলে উপরটা কিন্তু বেশ শক্ত হয়ে যায়। কিন্তু এখানে সিনটা পুরো আলাদা, একদম টাটকা বানাচ্ছে এবং গরম গরম পরিবেশন করছে। তো আমি পেয়ে গেছি লিট্টি চোখা। আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এখানে কিন্তু লিট্টিটাকে ঘিয়ের মধ্যে পুরো লিটারেলি চোবানো হয়। এবার খেয়ে টেস্ট করার পালা।
ভাই এটা অন্যরকম খেতে, কোনো তুলনা হয় না। কথা আছে না, যেই খাবারটা যেখানকার সেটার টেস্ট সেখানে অনেক বেটার আসে। ভাইয়া বহা যাচ্ছে না আপনার, জাস্ট ফাটাফাটি লাগলো। চলো তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ কি এবার ধোনির যে ফার্ম হাউস যেখানে কিনা সমস্ত বাইকগুলো থাকে ধোনির, এবং কিছুদিন আগে বিরাট কোহলি ওখানে এসেছিল, সেই ফার্ম হাউসটা আমরা কিন্তু বাইরে থেকে দেখতে যাচ্ছি। ভেতরে তো ঢুকতে পারবো না, বাট বাইরে থেকে তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো ওখানে পৌঁছাই, আনলেন তোমাদের সাথে আবার কথা বলছি। এবার আমার পিছনে যে ফার্ম হাউসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই ফার্ম হাউস নয়, এটা আমাদের সবার প্রিয় মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউস। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে নিশ্চয় দেখেছো, বিরাট কোহলিও কিন্তু এখানেই এসেছিল। রাঁচি এলে এই জায়গাটা একবার এসে হলেও দেখা উচিত। ভেতরে হয়তো ঢোকা যায় না, কিন্তু ক্যাপ্টেন কুলের বাড়ির সামনে দাঁড়িয়ে এই ফিল নেওয়াটাই কিন্তু একদম দারুণ। রাঁচি থেকে নেতারহাটের পথে এখন আমি যাচ্ছি লাতরাতু ড্যামের দিকে। পাহাড় আর সবুজের মাঝে টলটলে নীল জল, শুনেই মনটা কেমন শান্ত হয়ে গেল। চলো সামনে গিয়ে এই লাতরাতুর আসল রূপটা কেমন সেটা দেখি। নেতারহাটে আসার জন্য রাঁচি থেকেই এই গাড়িটা আমি ভাড়া করেছি। তবে একটা জরুরি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে গাড়ি চলে কিলোমিটার প্যাকেজে। যেমন ধরো আমরা এই ডিজায়ার গাড়িটা নিয়েছি, তার জন্য আমাদের খরচ পড়েছে 10 টাকা প্রতি কিলোমিটার। মানে ঠিক যতটা পথ তোমরা ঘুরবে ঠিক সেই হিসাবেই কিন্তু ভাড়া মেটাতে হবে। আর হ্যাঁ, এর সাথেও কিন্তু কিছু খরচ অ্যাড অন আছে। গাড়ি বুক করলেই কিন্তু একটা ফিক্সড রেট 1000 টাকা করে তোমাদের চার্জ পড়বে পার ডে। তার সঙ্গে 200 টাকা করে কিন্তু ড্রাইভারের জন্য খাবারের খরচও লাগবে। সমগ্র রাঁচিতেই কিন্তু গাড়ি চলাচলের ক্ষেত্রে মোটামুটি এই নিয়মটাই চলে। তো আমি চলে এসেছি এখন লাতরাতু যে ড্যাম সেটা, আর এই জায়গাটা কিন্তু বেশ আনকরা বলতে পারো। খুব বেশি মানুষ এখানে আসে না, জানি না কেন, বাট দেখো জায়গাটা শুধু দেখো কি অনবদ্য লাগছে। এখন শীতকাল, সূর্যটা এখন বেশ মাথার উপরে জাঁকিয়ে উঠেছে, তো একটু হাঁটাচলা করতে বেশ ভালো লাগছে, কারণ কি রোদটা কিছুটা হলেও কমেছে এখন। বাট এই জায়গাটা সত্যি কথা বলতে গেলে এত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর ল্যান্ডস্কেপ এখান থেকে যেদিকেই তাকাবে দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এই জায়গাটা দেখো জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে, সত্যি খুব সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে লাতরাতু যে ড্যামটা, তোমরা দেখেই নিলে একটা অসাধারণ জায়গা। আর ডেফিনেটলি তোমরা যখন এখানে আসবে তখন এই জায়গাটাকে কিন্তু ভিজিট করতেই হবে তোমাদেরকে, কারণ এইখানটা না অনবদ্য লাগছে দেখতে। সকালবেলা এত সুন্দর এখানকার ল্যান্ডস্কেপগুলো, ছোট ছোট পাহাড়, অসম্ভব সুন্দর সুন্দর কিছু গাছপালা এবং এই জলরাশি, মানে এক কথায় অসাধারণ। কিছুটা সময় তোমাদেরকে এখানে নিয়ে আসতেই হবে। আমি অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, এখন বেরিয়ে যাবো এখান থেকে। যাওয়ার আগে যেটা বলার কথা সেটা হচ্ছে এই জায়গাটা এক কথায় জাস্ট ফাটাফাটি লাগছে আমার। তো চলো নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো রাস্তাগুলো কেমন পাহাড়ের টিলাগুলোর বুক ছিঁড়ে এগিয়ে চলেছে। দুপাশে এই রুক্ষ পাহাড় আর এই লালচে মাটি, হয়তো খুব সবুজ নয়, কিন্তু এর মধ্যেও একটা অদ্ভুত সৌন্দর্য আছে। প্রকৃতি এখানে যেন একটু কঠিন, কিন্তু তবুও কি শান্ত। মনে হচ্ছে যেন এই পাহাড়গুলো আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই নির্জন পথের বাঁকে বাঁকে লুকিয়ে আছে একটা অন্যরকম ভালোবাসা। অলমোস্ট ঘড়িতে এখন কিন্তু 1টা বাজে, আর আরও পৌঁছাতে আমাদের সময় লাগতে পারে আধা ঘন্টা থেকে 40 মিনিট। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটাকে কমপ্লিট করে নেওয়া যাক। তো লাঞ্চ পেয়ে গেছি। লাঞ্চের মধ্যে দেখা যাক কী কী আছে। ভাত আছে, একটা তরকারি আছে, তার সাথে ডাল, আলু ভাজা আর চিকেন নিয়ে নিয়েছি। এই থালিটার দাম পড়েছে মাত্র 125 টাকা। তো খাওয়া দাওয়া বেশি রিজনেবল এখানে, আর মোটামুটি আমি টেস্ট করে দেখলাম কিন্তু খারাপ না, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে নিই, বেশি কিছু খাবার নেই এখানে, দেখানোর নেই। আগে একদম তাড়াতাড়ি করে রিসর্টে পৌঁছাই, দেন তোমাদের সাথে আবার কথা হবে। পেট পুজো সেরে আবার শুরু হলো আমার পথ চলা। তবে এবার আর সমতলে নয়, এবার শুরু হলো আসল পালা। আমাদের গাড়ি এখন ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে উপরে উঠছে। উচ্চতা যতই বাড়ছে আবহাওয়াটা ততটাই মনোরম হয়ে উঠছে। জানলা দিয়ে আসা এই ঠান্ডা হাওয়া আর চোখের সামনে পাহাড়ের এই বিলাসিতা,
অনুভূতিটা জাস্ট বলে বোঝানো যাবে না। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে পাহাড়ের চূড়া ভেঙে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের আস্থানায়, হোটেল রবি অ্যান্ড শশী। সারাদিনের এই জার্নির পর গন্তব্যে পৌঁছানোর আনন্দটাই আলাদা। তো আমি চলে এসেছি হোটেল রবি অ্যান্ড শশীতে, যেটা কিনা নেতারহাটে অবস্থিত, এবং এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে বেশ দারুণ দারুণ এখানে রুম, এবং প্রাইসটাও সেটাও কিন্তু বেশ রিজনেবল। আমি তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাচ্ছি, কারণ কি আজকে আমার আস্থানা কিন্তু এই রবি অ্যান্ড শশীর হোটেল। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু কার যে পার্কিংয়ের জায়গা সেটা পেয়ে যাবে। তো কার পার্কিং নিয়ে কিন্তু কোনোই সমস্যা হবে না তোমাদের। আর এখানটাতে তোমরা পেয়ে যাচ্ছ দেখো একটা গার্ডেন এরিয়া, যেখানে কিনা কিছু গাছ এখানে লাগানো আছে, আর ছোট্ট একটা গ্রাউন্ড মতন করা আছে। তবে নেতারহাট নিয়ে তোমাদের একটা জরুরি টিপস দিয়ে দিই, পিক সিজনে কিন্তু এখানে রুম পাওয়া ভীষণ কঠিন। তাই আমার সাজেশন হলো এখানে এসে খোঁজাখুঁজি না করে আগে থেকেই কিন্তু রুম বুক করাটা বুদ্ধিমানের কাজ। আমরা যেমন এবার উঠেছি রবি অ্যান্ড শশী হোটেলে। এক কথায় একটা অসাধারণ হোটেল, প্রপার্টিটা খুব সুন্দরভাবে মেনটেন করা, আর স্টাফদের ব্যবহারও কিন্তু বেশ ভালো। সবথেকে বড় সুবিধা হলো এখানকার ইন হাউস কিচেন আছে, তাই খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না। যদি খরচের কথা বলি তাহলে এনাদের পিক সিজনে রুম রেন্ট স্টার্ট হয় কিন্তু 1800 টাকা থেকে, এবং রুম চলে যেতে পারে প্রায় 3500 টাকা পর্যন্ত। তাই তোমরা আসার আগে একবার কনফার্ম করে নিও রুমের রেট কী চলছে। নেতারহাটে তো পৌঁছে গেছি, তবে আজ হাতে খুব একটা বেশি সময় নেই, তাই ঠিক করেছি তাড়াহুড়ো না করে আজ শান্তিতে জাস্ট 2টো স্পট কভার করব, আর বাকি যা কিছু আছে সব তোলা থাকবে আগামীকালের জন্য। আর নেতারহাট যখন এসেছি তখন পাইন বনকে কি আর মিস করা যায়? তাই আমাদের প্রথম গন্তব্য নেতারহাটের সেই বিখ্যাত পাইন ফরেস্ট। চলো কিছুক্ষণ হারিয়ে যাওয়া যাক এই লম্বা লম্বা গাছের ভিড়ে। তো আমি চলে এসেছি এখন নেতারহাটের পাইন ফরেস্টে, এবং বলে রাখি নেতারহাটের এই পাইন ফরেস্ট কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানকার। আর দেখতেই পাচ্ছ আমার পেছন থেকে কি অসাধারণ এবং কত পরিমাণে এখানে পাইন গাছ একসাথে। মানে সত্যি কথা বলতে গেলে এই জায়গাটাতে কিন্তু কিছুটা সময় নিয়ে আসতে হবে, কারণ কি এখানে আসলে কখন যে সময় কেটে যাবে টু বি অনেস্ট তোমরা বুঝতেই পারবে না। আর দেখো কত বড় এই জঙ্গলটা, মানে কতটা দূরে এই কিন্তু পাইন ফরেস্টটা তোমরা দেখতে পাচ্ছ। চলো পাইন ফরেস্টটাকে আরও ভালো করে তোমাদেরকে ঘুরে দেখাই। তো এখানে এসে এই পাইন ফরেস্টে তোমাদেরকে কিছুক্ষণ সময় কাটাতে হবে। একদম একটা নিরিবিলি জায়গা, যদিও বা এখন ট্যুরিস্টরা অনেক পরিমাণে এখানে এসছে, কারণ কি এই সময়টা ট্যুরিস্টরা একটু ভিড় থাকে এখানে ট্যুরিস্টদের। আর তার সাথে বলতে পারি এই যে ল্যান্ডস্কেপটা না অনবদ্য লাগছে দেখতে, আর তার সাথে অনবদ্য এই ভিউ, অনবদ্য জায়গা, একটা নিস্তব্ধতা তো আছে, এবং সারি সারি পাইনের গাছ, মানে আর কিছু লাগবে না। এটা কিন্তু নেতারহাটের একদম হার্ট বলতে পারো, মানে যারা নেতারহাটে আসে তারা কিন্তু এই জায়গাটাকে একদম মাস্ট ভিজিট করে। তো তোমরাও যখন এখানে আসবে নিজেদের বাকেট লিস্টে কিন্তু এই জায়গাটাকে অবশ্যই রাখবে। আর সকালবেলা যদি আসো তাহলে একটুখানি ফকি ওয়েদার থাকলে তো কথাই নেই। পাইন বনের এই মায়া কাটিয়ে এবার আমরা চলেছি আলোর ঠিকানায়। নেতারহাটে এসে এখানকার সূর্যাস্ত না দেখা এবং পাহাড়ের নিরাপত্তা না শোনা দুটোই কিন্তু সমান অপরাধ। তাই আমাদের আজ দ্বিতীয় এবং শেষ গন্তব্য হলো ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। শোনা যায় এখানকার সূর্যাস্ত নাকি এক কথায় জাদুকরী। আকাশ আর পাহাড় মিলেমিশে যখন একাকার হয়ে যায় সেই মুহূর্তটা নাকি ভোলার মতন না। চলো আজকের দিনটা এই সুন্দর দৃশ্য দিয়েই শেষ করা যাক। তো আমি চলে এসেছি আজকে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে, যেটা কিনা নেতারহাটের আমার আজকে সেকেন্ড ভিউ পয়েন্ট, এবং এখান থেকে কিন্তু দারুণ সূর্যাস্ত দেখা যায়। সানসেট পয়েন্ট হিসাবে কিন্তু এটা বেশ খ্যাত, বাট আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এসে প্রচুর লোকের ভিড়। সূর্য এখান থেকে দেখা তো যাচ্ছে, কিন্তু ভিউটাকে এনজয় করাটা ভীষণ কঠিন, কারণ কি এখান থেকে অ্যাকচুয়ালি কিছুই দেখা যাচ্ছে না, কারণ কি এত লোকের ভিড়। তোমাদেরকে যদি এইখানে আসতে হয় তাহলে কিন্তু অনেক আগে আসতে হবে, যাতে তোমরা একদম সামনে থাকতে পারো। কারণ যদি আমাদের মতন লেট করে আসো তাহলে টু বি অনেস্ট কিচ্ছু দেখতে পাবে না এই জায়গাটাতে। সেই ক্ষেত্রে এই জায়গাটাকে স্কিপ করে অন্য কোনো জায়গা ভিজিট করো, সেটা অনেক বেটার হবে। ভেবেছিলাম এখানে আসবো, সূর্য ডুববে, আকাশ লাল হবে, একটা নিস্তব্ধতা থাকবে, মানে যাকে বলা যায় একদম একটা সিনেম্যাটিক ব্যাপার। কিন্তু রিয়েলিটি দেখো, সূর্য কোথায় ডুবছে জানি না, কিন্তু আমার রোম্যান্টিসিজম আর সিনেম্যাটিক শট নেওয়ার স্বপ্ন দুটোই এই ভিড়ের চাপে পিষে গেল। মানে এত মাথা,
সূর্যমামা নিজেই বোধহয় এত লোক দেখে লজ্জা পেয়ে আগেই পালিয়ে গেছে। ম্যাগনোনিয়া ভিউ পয়েন্টে এসে ম্যাগনোনিয়াকে খুঁজে পেলাম কিনা জানি না, তবে পাহাড়ের উপর কুম্ভ মেলার এই ফিলটা পুরো পেয়ে গেলাম। চলো এখান থেকে এবার পালানো যাক। আজ হয়তো এখানে মেলা বসে গেছে, কিন্তু এই জায়গাটার নামের পিছনে লুকিয়ে আছে একটা করুণ প্রেমের গল্প। শোনা যায় ব্রিটিশ আমলে ম্যাগনোনিয়া নামে এক ইংরেজ তরুণী প্রেমে পড়েছিলেন এখানকারই এক স্থানীয় আদিবাসী যুবকের। সে ছিল একদম সাধারণ রাখাল আর বাঁশি বাজাতো অপূর্ব, কিন্তু সেই ভালোবাসা সমাজ মেনে নেয়নি। শেষে প্রেমের পরিণতি না পেয়ে অথবা গভীর অভিমানে ম্যাগনোনিয়া তার ঘোড়া ছুটিয়ে ঝাঁপ দিয়েছিল এই পাহাড়ের চূড়া থেকেই। সেই অসমাপ্ত প্রেমের স্মৃতিতেই এই জায়গাটার নামকরণ করা হয় ম্যাগনোনিয়া ভিউ পয়েন্ট। ম্যাগনোনিয়ার সেই হইচই পিছনে ফেলে এবার আমি যাচ্ছি হোটেলের পথে। তখন প্রকৃতি যেন ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে। হোটেলে ফিরতে ফিরতে সন্ধে নেমে এলো। তো চলো এবার আমি যে রুমটাতে আজকে এখানে আছি নেতারহাটে, সেটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। আসো। রুমে ঢুকতেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু এরকম একটা বড় সাইজের বেড এখানে, এবং দেখো বিছানাটা কিন্তু বেশ বড় একটা বেড। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুজন খুব অনায়াসে এখানে কিন্তু শুতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ এনারা কিন্তু কোয়েল্ট ইউজ করেছেন, কম্বল দেননি। এটা একটা ভালো পার্ট, কি কোয়েল্টে ঠান্ডাটা বেশি মানে, তো এটা একটা ভালো পার্ট এবং খুব নিট অ্যান্ড ক্লিন কিন্তু সব কিছু। জাস্ট বিছানার এই সাইডে একটা বেড সাইড টেবিল এখানে তোমরা পেয়ে যাচ্ছ, এখানে কিছু সুইচ, আর তার সাথে এখানে স্টোরেজের জন্য তোমরা কিন্তু জায়গা পেয়ে যাচ্ছ, এবং তার সাথে এখানেও তোমরা কিছু রাখতে পারবে। এবং স্টোরেজের জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি আমি, দেখো এরকম সাইজের জায়গা 3টে আছে, তো এখানেও কিন্তু বড় ট্রলি ফলি খুব অনায়াসে ঢুকে যাবে। আচ্ছা, আর এই সাইডে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে এরকম টিভি, দেখো এখানে টিভি। তার সাথে এদিকে তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা বড় মিরর পেয়ে যাচ্ছ। তার সাথে দেখো এখানে তোমরা ডেন্টাল কিট পেয়ে যাচ্ছ, 2টো সাবান পেয়ে যাচ্ছ, শ্যাম্পু এবং শাওয়ার জেল এখানে পাচ্ছ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ জলের যে বোতল একটা দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে এখানে দেখো যে টি আর কফির যে সেটগুলো থাকে কমপ্লিমেন্টারি, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো চলো ওয়াশরুমটাও তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ওয়াশরুমে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে এরকম একটা বেসিন পেয়ে যাচ্ছ, সঙ্গে এখানে দেখতে পাচ্ছ একটা মিরর আছে, এখানে টাওয়াল ঝোলানোর জন্য জায়গা, এখানে দেখো কল তোমরা পেয়ে যাচ্ছ, সঙ্গে দেখো এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, দেন ওখানে গিজারও তোমরা পেয়ে যাচ্ছ, শাওয়ার ওখানে আছে, হ্যান্ড শাওয়ারও কিন্তু দেওয়া আছে, আবার এখানে কলও দেওয়া আছে। তো বেশ ভালোই কিন্তু আমি বলবো যে সমস্ত দিকেই কিন্তু এনারা মোটামুটি কিন্তু খেয়াল রেখেছেন, এটা বলার দরকার। এবং আমার মনে হয় 3500 টাকাতে এই রুমটা বেশ ভালো। ডিপেন্ড করে একটা জিনিস আমি বলে দিচ্ছি, এটা কিন্তু সিজন অনুযায়ী কিন্তু প্রাইস ফ্লাকচুয়েট করে, সুতরাং তোমরা যখন আসবে ডেফিনেটলি প্রাইসটাকে জেনে নিয়ে এসো। আর একটা জিনিস হচ্ছে প্রাইস যদি একটুখানি কমানো সম্ভব সেক্ষেত্রে বার্গেনও করতে পারো, আমিও বার্গেন করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু কিছুটা আমি ডিসকাউন্ট পেয়েছি। তো সন্ধ্যের সময় আমার কাছে চলে এসেছে চিকেন ড্রাই ফ্রাই, আর দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখতে, দেখে আমাকে জানিও। আর একবার টেস্ট করে দেখা যাক, এটার দাম কিন্তু আমার পড়েছে 220 টাকা। তো একবার খেয়ে দেখা যাক কেমন খেতে। বাহ, ভালো খেতে কিন্তু, রুমের সাথে সাথে কিন্তু খাবারেরও টেস্ট বেশ ভালো। দারুণ করে। তো সন্ধ্যের সময় নেমে পড়েছি, আর কিছুক্ষণ আগে স্ন্যাক্স কমপ্লিট করলাম, অসাধারণ একটা স্ন্যাক্স ছিল। আর তারপরে নিচে নেমে আসলাম। দেখতেই পাচ্ছ রাতের যে অ্যাম্বিয়েন্সটা এখানকার কেমন, এবং বেশ একটা শান্তিপ্রিয় জায়গা টাইপের, ঠিক আছে, নিস্তব্ধ একটা জায়গা, খুব বেশি মানুষের হুড়োহুড়ি নেই এখানে, আর একদমই একটা শান্ত জায়গা। তো রাত হয়ে গেছে, আর রাত্রেবেলা চলে এসেছে ডিনার। আর দেখে নেওয়া যাক আজকে ডিনারে কী কী আছে। তো প্রথমে যেটা দেওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছ এরকম পরিমাণে গ্রিন স্যালাড, তার সাথে কিন্তু সব কিছুই আছে, টমেটো আছে, গাজর আছে, এর মধ্যে শসা আছে, লেবু আছে, লঙ্কা আছে। আর তার সাথে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছিলাম চিকেন কারি, আর এখানে চলে এসছে এই কোয়ান্টিটিতে চিকেন কারি। তো তোমরা যখন এখানে আসবে এরকম কিন্তু কোয়ান্টিটি তোমরাও পাবে। আর তার সঙ্গে আমি পেয়ে গেছি 2খানা গোলাপজাম। তো তাড়াতাড়ি করে দেখে নেওয়া যাক যে চিকেন কারির টেস্ট কেমন এখানে। একদম গরম গরম খাওয়া, আর রাইস কিন্তু একদম ফাইন রাইস এখানে ইউজ করা হয়েছে। খাবারের টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ, মানে খুব সুন্দর রান্না কিন্তু এখানে। তোমরা যখন রবি আর শশীতে এসে থাকবে তখন এখানকার খাবার, এখানকার রুম আর এখানকার সার্ভিস কিন্তু এক কথায় তোমাদের অসাধারণ লাগবে। সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, ওখান থেকে চেক করে নাও, আর এক্ষুনি কন্ট্যাক্ট করে বুক করে চলে আসো। শুভ সকাল। আজ আমাদের নেতারহাটে দ্বিতীয় দিন। ঘড়ির কাঁটা তখনও ভোরের জানান দেয়নি ঠিক করে, কিন্তু আমরা তৈরি, কারণ অনেকটা পথ এখনো চলা বাকি,
অনেকগুলো গল্প কোরানো এখনো বাকি। জান্নার বাইরে তাকিয়ে দেখি প্রকৃতি আজ যেন একটা অদ্ভুত খেলায় মেতেছে। চারদিকে শুধুই সাদা সাদা নীরের কুয়াশা। মনে হচ্ছে নেতারহাট আজ তার সব রহস্য এই কুয়াশার চাদরে মুড়িয়ে রেখেছে, শুধু আমাদের জন্যে। আজ আমাদের গল্প শুরু হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট দিয়ে। চলো এই কুয়াশার পথ ধরে এগিয়ে যাওয়া যাক। তো সকাল সকাল কোয়েল ভিউ পয়েন্টের সামনে কিন্তু আমি চলে এসেছি। আর সমস্যাটা হচ্ছে আজকে দেখতে পাচ্ছ চারদিকে ভীষণ কুয়াশা, এবং তার ফলে কি হয়েছে, সানরাইজ কিন্তু দেখাই যাচ্ছে না এখনো পর্যন্ত। লিটারালি সূর্য কিন্তু ওঠেনি। আর চারদিকে মানুষ তাই জন্য কী করেছে, কোয়েল ভিউ পয়েন্টের পাশেই যে পাইন ফরেস্টটা আছে সেখানে কিন্তু এখন মানুষের ঢল নেমেছে সেই কারণে। কারণ কোয়েল ভিউ পয়েন্টে কিছু দেখা যাচ্ছে না, তো পাইন ফরেস্টে যখন এরকম একটা মায়াবী পরিবেশ এখানে তৈরি হয়েছে তখন সবাই কিন্তু এখানেই এসছে। লিটারালি এখানে কোনো জায়গা নেই শ্যুট করার মতন। দারুণ একটা জায়গা। মানে এই নেতারহাটে এই সকালবেলা যখন ফগি ওয়েদার থাকে আর যখন তার সঙ্গে পাইন ফরেস্টের কম্বিনেশনটা অ্যাড হয়, মানে জাস্ট ফাটাফাটি লাগবে, জাস্ট ফাটাফাটি লাগবে। তো আমি এখন চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্ট। নেতারহাটে আসলে এই কোয়েল ভিউ পয়েন্ট কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা। আর একটা কথা বলে রাখি, এখানের এন্ট্রি টিকিট যেটা সেটা কিন্তু 20 টাকা করে পার হেড। আর এখান থেকে যে সানরাইজটা হয় সেটা খুব সুন্দর দেখা যায়। আজকে তো পুরো ফগি ওয়েদার, তাই জন্য সানরাইজ দেখার কোনো অপশন আজকে নেই। বাট ইন জেনারেল যদি তখন তোমরা এখানে আসো যে কোনো সকালবেলা, এখান থেকে কিন্তু অনবদ্য সানরাইজ কিন্তু এখান থেকে দেখা যায়। এই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টের যে ওয়াচ টাওয়ারটা সেটা, এবং এখান থেকে কিন্তু সানরাইজ অসাধারণ দেখা যায়। আজকে প্রচণ্ড ফগি বলে কিছু দেখতে পাচ্ছি না, বাট লিটারালি পিছনে পাইন ফরেস্ট এবং এই দিক থেকে যখন সানরাইজ দেখতে পাবে তোমরা, এক কথায় কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। কোয়েল ভিউ পয়েন্টের ওই বিশাল ক্যানভাসটা পিছনে ফেলে আমরা এগিয়ে চলছি। জানলা দিয়ে আসা এই ঠান্ডা বাতাস আর পাইন বনের সেই অদ্ভুত সুন্দর গন্ধ, সব মিলিয়ে মনে হচ্ছে আমরা যেন অন্য কোনো পৃথিবীতে প্রবেশ করে গেছি। তো ঘাগরি ওয়াটারফলে যাওয়ার সময় যেতে যেতে দেখলাম এখন প্রচুর সর্ষে ক্ষেত চারদিকে। শীতকাল বলেই এখন সেটা দেখা যাচ্ছে। আর দেখো কি সুন্দর এখানে কাঠ দিয়ে একটা বর্ডার করা, এবং তার পিছনে দেখো সর্ষের ক্ষেতগুলো, কি দারুণ লাগছে দেখতে। আমার পেছনে এখন যে বাগানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তো এখন গাছগুলো দেখো রুক্ষ একটা গাছ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে অনেক বড় বড় গাছগুলো দেখো রুক্ষ হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অ্যাকচুয়ালি এই গাছগুলো কিন্তু কোনো সাধারণ গাছ না, এগুলো কিন্তু নাশপাতি গাছ। যখন সিজন এখানে আসবে তখন কিন্তু এই গাছগুলোতে নাশপাতি পুরো ভরে থাকে, এবং এই যে পেছনে যতগুলো গাছ দেখতে পাচ্ছ এই জায়গাতে সবকটাই কিন্তু নাশপাতির গাছ। এই নেতারহাটে কিন্তু নাশপাতি প্রচুর পরিমাণে পাওয়া যায় যখন সিজন থাকে। গাড়ি এখানে থামলো কারণ বাকি পথটুকু আমাদের হেঁটেই যেতে হবে। ঘাগরি ওয়াটারফলস নিজেকে একটু লুকিয়ে রাখতেই পছন্দ করে। তো আমি চলে এসেছি এখন আপার ঘাগরি যে ওয়াটারফল সেখানে, এবং এইখানে যাওয়ার জন্য যে রাস্তাটা সেখান থেকে 10 টাকার একটা টিকিট কেটে নিয়ে গাড়ি যেখানে দাঁড়ায় সেখান থেকে একটু নিচে আসলেই কিন্তু এই জায়গাটার সামনে তোমরা চলে আসবে। এবং জায়গাটা দেখো, জায়গাটা তো পাহাড়ের উপরে এক কথায়, এবং তার সাথে দেখো চারিদিকে প্রচুর পরিমাণে কিন্তু এখানে শাল এবং সেগুন গাছে ভরা, এবং একটা জঙ্গল টাইপের একটা ফিল তোমরা এখানে কিন্তু কন্টিনিউয়াসলি পাবে। আজকে ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে, এবং ফগি ওয়েদার, তো একদম না পরিবেশটা দেখতে পুরো মায়াবী লাগছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর এখানে কিছু বাচ্চারা ছোট 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 ওই যে পাইন ফলগুলো আছে সেই ফলগুলোকে বিক্রি করছে এখানে। আর দেখো এখানে তারাও কিন্তু সেই আগুনের মধ্যে হাতগুলোকে সেঁকছে। আমিও মাঝে মাঝে গিয়ে সেই হাতগুলো সেঁকে নিচ্ছি, কারণ কি বেশ ঠান্ডা লাগছে আমার। তো আমি এখন চলে এসেছি আপার ঘাগরি যে ওয়াটারফলটা সেখানে। আমার পেছন দিক থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর অনবদ্য একটা ল্যান্ডস্কেপ এখানে, এবং দেখতেই পাচ্ছ এখান থেকে জলগুলো বয়ে বয়ে নিচ দিয়ে কিন্তু আরও দূরে পাহাড়ের মধ্যে বা পাহাড়ের নিচের দিকে মিলিয়ে যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। আমি শিওর যদি এটা বর্ষাকালে আমি আসতাম তাহলে এই জলটা কিন্তু অনেক বেশি থাকতো। আমি শিওর না যে তখন এখানে আসা যায় কি না, বাট বর্ষাকালে এর রূপটা দেখতে আরও বেটার লাগবে, এটাই আমার বিশ্বাস। আপার ঘাগরি আমাদেরকে শুনিয়ে গেল একটা অবিরাম বয়ে চলা গান। কিন্তু পাহাড়ের সুর কি শুধু বয়েই চলে, নাকি থেমে থেকেও লুকিয়ে আছে অন্য কোনো ছন্দ?
আর সেই উত্তর খুঁজতেই আমি এখন চলেছি নেতারহাটের লেক ভিউ পয়েন্টে। তো আমি চলে এসেছি এখন লেক ভিউ পয়েন্টে, আর দেখতে পাচ্ছ আমার পেছনে যে লেকটা, সেই লেকে কিন্তু বোটিংও হয় এবং বেশ সুন্দর একটা জায়গা। সামনেই লেক ভিউ পয়েন্টের একটা গার্ডেনও আছে, তোমরা সেখানে গিয়েও কিন্তু কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারো। বেশ সুন্দর জায়গাটা, হাতে সময় থাকলে ডেফিনেটলি আরও কিছুক্ষণ সময় এখানে কাটাতেই হতো, কিন্তু সময় আজকে কম, কারণ কি আজকেই আমাকে ফিরে যেতে হবে এবং যাওয়ার পথে আমাকে আরও অনেক কটা সাইট সিন করতে করতে যেতে হবে। এনিওয়েজ, তোমরা যখন এখানে আসবে এই জায়গাটা কিন্তু মাস্ট তোমাদের জন্য, এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করো, বেশ ভালো লাগবে। তো সকালবেলা চলে এসেছে ব্রেকফাস্ট, আর আমি ব্রেকফাস্ট একটু লাইট করি, তাই জন্য ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ডিম পাউরুটি, আর তার সাথে দেখতে পাচ্ছ এরকম করে এখানে সস দেওয়া, তার সাথে ডিম পাউরুটি দিয়ে দেওয়া। তো এরকম পোর্শনে কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে ব্রেকফাস্ট। চাইলে তোমরা এর সাথে কিন্তু অনেক ধরনের ব্রেকফাস্টের অপশনস এখান থেকে পেয়ে যাবে, সুতরাং তোমরা যেটা চাইবে সেটাই তোমরা এখান থেকে পেয়ে যাবে। মেনু কার্ড দেখে নেবে এসে, মেনু কার্ডে প্রচুর অপশনস আছে, আমি সবকটা অপশনস বললাম না, জাস্ট সময় নষ্ট হবে। তাড়াতাড়ি করে চলো ডিম পাউরুটিটা শেষ করি, কারণ এখান থেকে বেরিয়ে আরও অনেক কটা জায়গা ঘোরার আছে। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রতিটা যাত্রাপথেরই একটা ফেরার গল্প থাকে, কিন্তু নেতারহাটের এই যাত্রাটা ঠিক ফিরে যাওয়া নয়, বরং নিজেকে একটু করে রেখে যাওয়ার গল্প এটা। এই কদিন এই হোটেলে শুধু একটা ইট কাঠ পাথরের ঘরেই ছিলাম না, ছিল পাহাড়ের কোলে আমাদের ছোট্ট একটা আশ্রয়। সকালে জানলা খুললেই এই কুয়াশা এসে ঘরে ঢুকতো, আর রাতে ঝিঝি পোকার ডাক। সব কিছু ব্যাগে ভরে নিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু কিছু অনুভূতি, কিছু স্মৃতি এই হোটেলের বারান্দাতেই রেখে গেলাম। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ট্র্যাভেলার এসে কুড়িয়ে নেবে সেই সব ফেলে যাওয়া স্মৃতিগুলো। আমরা রাঁচির দিকে ফিরছি ঠিকই, কিন্তু এখনও সব শেষ হয়ে যায়নি। গল্পের ক্লাইম্যাক্সটা এখনও বাকি। নেতারহাট আমাদেরকে খালি হাতে ফেরাবে না। বিদায় লগ্নে সে আমাদের জন্য সাজিয়ে রেখেছে সবচেয়ে রাজকীয় উপহারটা। আমরা এখন চলেছি ঝাড়খণ্ডের গর্ব, এই রাজ্যের সবথেকে উঁচু জলপ্রপাত লোধ ফলসের দিকে। নেতারহাট থেকে প্রায় 60 কিলোমিটারের এই পথ। এই পথটাই বলে দিচ্ছে যে গন্তব্যটা কত সুন্দর হতে চলেছে। গাড়ি তো আমাদেরকে পৌঁছে দিল, কিন্তু প্রকৃতির সব রহস্য কি গাড়িতে বসে দেখা যায়? না, এই সৌন্দর্যের জন্য আমাদেরকে ঘাম ঝরাতে হয়, কিছু দৃশ্য অর্জন করে নিতে হয়। সামনেই এই সিঁড়িগুলি দেখছো, এগুলো যেন পাহাড়ের ধাপে ধাপে সাজানো পরীক্ষা। দুপাশে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে এই পথ। মনে হচ্ছে আমরা সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আদিম অরণ্যের পেটে প্রবেশ করেছি। তো আমি চলে এসেছি লোধ ওয়াটারফলে, আর দেখতে পাচ্ছ এখান থেকে জলের প্রবাহটা। এখন কিন্তু শীতকাল, আমি জাস্ট ভাবতে পারছি না যে এই জায়গাটা বর্ষাকালে কেমন লাগবে। তোমাদের জন্য থাকছে কিছু অসাধারণ ড্রোন শট, আগে সেগুলো দেখো, কারণ কি অনেক কষ্ট করে এই শটগুলো আমাকে নিতে হয়েছে। আর ডেফিনেটলি কমেন্ট করে জানাও এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা। এতক্ষণ যা শুনেছিলাম তা ছিল গর্জন, আর এখন যা দেখছি তা হলো মহাকাব্য। ঝাড়খণ্ডের গহীন জঙ্গলের ভেতরে যে এমন একটা দৃশ্য লুকিয়ে থাকতে পারে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন।
আমি এখন দাঁড়িয়ে আছি সুগা বাঁধ ওয়াটারফলে। নেতারহাটে আসলে কিংবা রাঁচি যাওয়ার পথে তোমরা কিন্তু এই ওয়াটারফলটাকে মিস করলে চলবে না। এটা একটা দারুণ পিকনিক স্পট, প্রচুর লোক এখানে আসে শুধুমাত্র পিকনিক করতে। আর এখানে তোমরা পেয়ে যাবে এরকম মাউন্টেন স্ট্রাকচার, তার সাথে এরকম একটা ঝর্ণা টাইপের ফ্লো পেয়ে যাবে, যেটা কিনা দূরে গিয়ে ঝর্ণার আকৃতি নিয়েছে। লোকে বলে এটা একটা বাঁধ, আবার অনেকে এটাকে ওয়াটারফলও বলে। যাই হোক, সেই বিষয়ে গিয়ে লাভ নেই। জায়গাটা কিন্তু এক কথায় অনবদ্য, জাস্ট ফাটাফাটি লাগছে। আর তোমরা আসলে ডেফিনেটলি এখানে ভিজিট করো। এখানে আসতে কিন্তু 10 টাকার টিকিট লাগে, আর গাড়ির জন্য চার্জেস লাগে কিন্তু 30 টাকা করে। তো চলো এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করা যাক, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সুগা বাঁধে পা রাখলেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো এখানকার অদ্ভুত জ্যামিতি। এখানকার জলে আর পাথরে একটা অবিরাম যুদ্ধ চলছে সারাক্ষণ। কেউ কাউকে জায়গা ছাড়তে একদম নারাজ, যে এক মুহূর্তের জন্য মনে হয় আমরা অন্য কোনো গ্রহে চলে এসেছি। চারপাশের এই জঙ্গল, এই পাহাড়ি বাতাস, সব কিছুকে ফেলে পিছনে আমরা আবার ফিরে যাচ্ছি সেই চেনা শহরের ভিড়ে। আমরা ফিরছি ঠিকই, কিন্তু আমরা খালি হাতে নয়। বুকের ভিতর জমি নিয়ে যাচ্ছি এক রাশ অক্সিজেন, কিছু না বলা কথা, আর এক বুক স্মৃতি। যখন কাজের চাপে নিজেকে খুব একা মনে হবে, তখন চোখ বন্ধ করলেই ভেসে উঠবে লোথ ফলসের সেই গর্জন, কিংবা কোয়েল ভিউ পয়েন্টের সেই ভোরের আলো। এই স্মৃতিগুলোই তো আমাদের বেঁচে থাকার রসদ। আজকের মতন আমাদের গল্প এখানেই থামছে, কিন্তু এই থামা মানে সমাপ্তি নয়, এটা শুধু একটা অধ্যায়ের বিরতি। কারণ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ নতুন নতুন পথের খোঁজ চলবেই। তোমরা যারা এতক্ষণ আমাদের এই যাত্রার সঙ্গী ছিলে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই পাহাড়, এই ঝর্ণা আর আমাদের এই গল্প তোমাদের মনে একটুও জায়গা করে নেয়, তাহলে সাথে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো রাস্তায়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, প্রিয় মানুষগুলোকে আগলে রেখো, আর প্লিজ বাঁচতে থাকো।